এবং এই মামলার শুনানির শুরুতে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এ ধরনের ঘৃণ্য অপরাধের মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো বিলম্ব ঘটানো হবে না। আমাদের ল অফিসার যারা অক্লান্ত পরিশ্রম করে এই মামলাটি করেছেন, আপনি দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আছে ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, আমার বাম দিকে আছে ব্যারিস্টার ইমাম হোসেন তারেক, আমাদের পিছনে সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী জেনারেল আশরাফুল ইসলাম, আমাদের সহকারী জেনারেল আব্দুল মোতালেব, তারা আছেন যারা ওই কোর্টে অ্যাসাইন, এবং আমি নিজেও এই মামলাতে রাষ্ট্রের পক্ষে আর্গুমেন্ট করেছি। আজকে আদালত দীর্ঘ শুনানির পরে আদালত রায় ঘোষণা করেছেন। রায়টি হচ্ছে এই 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 4 জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত করেছেন। তারা হলেন নুরুদ্দিন, সাখাওয়াত হোসেন জাবেদ, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা পপি। 16 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্য থেকে 10 জনের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় কিংবা দণ্ডটি আদালতের দৃষ্টিতে বহাল থাকা উচিত নয় মর্মে 10 জন ব্যক্তিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছেন। তারা হলেন কামরুন নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, এখানে 2 জন শামীম আছেন। একজন শামীম যার মৃত্যুদণ্ড হয়েছে, যার কথা বলেছি, শাহাদাত হোসেন শামীম। এই শামীম হচ্ছে ভিন্ন, এর নাম হচ্ছে মোহাম্মদ শামীম, যাকে শামীম 2 হিসেবে চিহ্নিত। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর। এই 10 জনের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দৃষ্টিতে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদেরকে খালাস প্রদান করা হয়েছে। নিম্ন আদালত 16 জন আসামিকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। সেই 16 জন মৃত্যুদণ্ডের রায়ের পরে আপনারা এও জানেন যে আমাদের ফৌজদারি ব্যবস্থায় নিম্ন আদালত কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় দিলে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল হাইকোর্ট বিভাগ সেই দণ্ডটা মঞ্জুর না করেন রেফারেন্স আকারে, ততক্ষণ পর্যন্ত দণ্ড কার্যকর হয় না। সেই হিসেবে এই রেফারেন্সের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত 16 জন অভিযুক্ত দণ্ডিত ব্যক্তি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিজ নিজ দায়িত্বে আপিল দায়ের করেন। সবগুলো শুনানি চলছিল। আমাদের মাননীয় বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি AKM রাশিদুজ্জামান রাজা দ্বৈত বেঞ্চে। আপনারা জানেন অতি সম্প্রতি রামিসা হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন আইনের অধীনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার ক্ষেত্রে রেফারেন্স এবং আপিল শুনানির জন্যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন। এটি হচ্ছে সেই বিশেষ বেঞ্চ। বিশেষ বেঞ্চ গঠনের পরে রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমি বলেছিলাম যে প্রত্যেকটি মামলার জন্যে আমাদের সুনির্দিষ্ট প্রসিকিউশন টিম থাকবে যারা এই মামলার শুনানি করবে। গুরুত্ব বিবেচনায় এই সমস্ত কোনো মামলার ক্ষেত্রেই আমাদের পক্ষ থেকে মুলতবি চাওয়া হবে না, এবং ইতিমধ্যেই সেই কোর্টে প্রায় 20টির মতো মামলা নিষ্পন্ন হয়েছে। আজকে অতীব আলোচিত মামলা নুসরাত হত্যা মামলার আপিল রেফারেন্স নিষ্পত্তি হলো। আমাদের পূর্ব এই মামলার শুনানির ক্ষেত্রে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আমার ডান পাশে আছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইমাম হোসেন তারেক আমার পাশে আছেন, আমাদের সহকারী অ্যাটর্নি জেনারেল আখি, সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ, সহকারী অ্যাটর্নি জেনারেল মোতালেব সহ যারা দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন পর্যন্ত এই মামলার বিচার এবং আপিল নিষ্পত্তির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। আমি নিজেও রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলার রায়ের বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বক্তব্য দিয়েছি, আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজকে রায়ের জন্য নির্ধারণ করেছিলেন। আজকে আপনারা সবাই উপস্থিত ছিলেন। সুদীর্ঘ সময় দিয়ে আদালত তার পর্যবেক্ষণে প্রত্যেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন
এবং সবশেষ আদালতের মূল যে রায় সেটি আমি আপনাদেরকে বলছি। আদালত এই মামলায় 16 জন নিম্ন আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। তারা হলো জনাব নুরুদ্দিন, জনাব শাখাওয়াত হোসেন জাবেদ, জনাব সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং মিস উম্মে সুলতানা পপি। আদালত বলেছেন যেহেতু তারা এতদিন পর্যন্ত নির্জন কারাবাসে ছিলেন, কন্ডেম সেলে, সুতরাং এই 4 জনকে অবিলম্বে যেন নিয়মিত কারাগারে স্থানান্তর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 16 জনের মধ্যে 10 জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। তারা হলেন কামরুন নাহার মনি, ঘটনার সময় যিনি গর্ভবতী ছিলেন, হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম 2, কারণ শামীম একজন, যার নাম হচ্ছে সাদাত হোসেন শামীম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ হচ্ছে শামীম 2, তার নাম হচ্ছে মোহাম্মদ শামীম, আপনারা আবার কনফিউজ করে ফেলেন না। ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আফসার উদ্দিন এবং মাকসুদ কাউন্সিলর, এই 10 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন রায়ের শেষাংশে আদালত এই মামলার যে রায় দিয়েছে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদ সম্পর্কে একটা পর্যবেক্ষণ দিয়েছেন এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং, অর্থাৎ আদালত যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। এখানে আপনাদের বেশ কয়েকটি বিষয় হয়তো আপনাদের প্রশ্ন আসবে, কিন্তু আমার কতগুলো বিষয় আপনাদেরকে জানানো দরকার। সেগুলো আমার মনে হয় যে আদালত সম্পর্কিত রিপোর্টিংয়ের ক্ষেত্রে আপনাদের সতর্কতার জন্য প্রয়োজন হতে পারে। আপনারা দেখেছেন রায়ের পরও আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে আমি যে আদালতের রায়টি শুনেছি সেটা সঠিক আছে কিনা তা যাচাই করেছি এবং আদালত সেটা বলেছেন যে হ্যাঁ এটাই আমরা রায় প্রদান করেছি। এখানে ঘটনাস্থল তো আগেই বলেছি, সোনাগাজী পৌরসভার সেই সাইক্লোন সেন্টার মাদ্রাসার মধ্যে এই পরীক্ষার্থী ছিলেন। এই দিন তার 2টি পরীক্ষায় তিনি ইতিমধ্যেই অংশগ্রহণ করেছিলেন। এই দিন ছিল 3য় পরীক্ষার দিন, আরবি প্রথম পত্রের পরীক্ষা। ঘটনার সময় তার বান্ধবী, যে কিনা পূর্ববর্তী ঘটনা অর্থাৎ জনাব SM সিরাজউদ্দৌলা 27/3/2019 তারিখে এই সেখানকার দপ্তরি নুরুল আমিনের মাধ্যমে আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন, এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27 মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার, যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3/2019। মূলত এই মামলা প্রত্যাহার এবং সিরাজউদ্দৌলার কারাগার থেকে বেরিয়ে আসাটা থেকেই এই ঘটনার উৎপত্তি এবং সূত্র বলে হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সেই বলেছেন 27 মার্চ 2019 তারিখে
সুপার SM সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতার চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন, তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটতো না। পরবর্তী ঘটনা বলতে এমন যে তার মামলায় কারাগারে যাওয়া, কারাগারে আটক থাকা, তার মুক্তির জন্যে মানববন্ধন করা, তার মুক্তির বিপক্ষে মানুষের অবস্থান করা, সমাজের মধ্যে একটা বৈপরীত্য দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো করতো না। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসে যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় SM সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতার মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটিকে একটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদুল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। শুধুমাত্র সেগুলোর বাইরেও একজন মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণ করেছেন আদালত, যে আমি আগেই বলেছি আবারও বলছি যে ঘটনার সঙ্গে সঙ্গে তাকে একটি CNG করে সোনাগাজী হেলথ কমপ্লেক্সে নেওয়া হয়। যেহেতু সে অগ্নিদগ্ধ ছিল, সেখান থেকে তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার করেন এবং তাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে যখন ভর্তি করা হয় তার শরীরের 75 থেকে 80% পুড়ে যায়। এখানে যে মূল বিষয়টি মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, কোনো মানুষ যখন সুনিশ্চিত জানেন তিনি মারা যাবেন, সেই সময় কোনো ব্যক্তিকে তিনি অন্যায়ভাবে কিংবা অন্য কোনো বিবেচনায় তাকে জড়ান না। নিহত নুসরাত জাহান রাফি তার মৃত্যুকালীন জবানবন্দিতে কারা তাকে আগুন দিয়েছে কিংবা কারা তাকে ম্যাচ জ্বালিয়ে দিয়েছে এ কথা কিন্তু বলেননি। তিনি সুস্পষ্টভাবে বলেছেন 4 জন ব্যক্তির কথা।